নমস্কার বন্ধুরা, কলকাতার কাছেই একটি হেরিটেজ প্লেসের খোঁজ যদি তোমাদের দিই তাহলে কেমন হয়? হ্যাঁ, সেই ঐতিহাসিক জায়গার সন্ধানেই আমি বেরিয়ে পড়েছিলাম। কলকাতা থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরেই এই ঐতিহাসিক গ্রামটি। এই গ্রামে রয়েছে তৎকালীন রাজা ও জমিদারদের ঐতিহাসিক সেই রাজবাড়ি ও জমিদার বাড়ি। তাহলে চলো তোমাদেরকে সেই ঐতিহাসিক ভ্রমণে নিয়ে যাই। হ্যালো বন্ধুরা, আমি অনিমেষ আর তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। এই মুহূর্তে এখন আমি আছি বালি ব্রিজে, আর আজকে ওয়েদারের অবস্থাও খুব খারাপ। সকাল থেকে মেঘলা হয়ে আছে, আর হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে একটু বেরিয়ে যাই একটা নতুন কোনো অজানা একটা জায়গার উদ্দেশ্যে। তাই জন্য বেরিয়ে গেলাম। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, ধান্যকুড়িয়া নামটা অনেকেরই জানা আর অনেকেরই অজানা। তো আজকের ব্লগটা কিন্তু একটি ইনফরমেটিভ হতে চলেছে, তো তোমরা কেউ ব্লগটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আজকে যেই জায়গাটা যাচ্ছি ওটা একটা হেরিটেজ প্লেস, আর জায়গাটার পুরো ঐতিহাসিক তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা আজকে ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর আজকে দেখো আমি আমার ব্লগটা স্টার্ট করেছি একদম বালি ব্রিজের ওপরে দাঁড়িয়ে। কোনোদিনও বালি ব্রিজের ওপর দাঁড়িয়ে আমি ব্লগ স্টার্ট করি না, এই প্রথমবার স্টার্ট করলাম বালি ব্রিজের ওপর দাঁড়িয়ে। আর আজকে ওয়েদারটা জাস্ট দেখো, পেছন দিকে পুরো মেঘলা ওয়েদার। তো চলো রাইডটা এখান থেকে কন্টিনিউ করছি। আজকে মোটর ব্লগিংও থাকবে, তার সাথে আজকে যে ব্লগটা একটু হিস্টোরিক্যাল ব্লগ হতে চলেছে। তো সবাই ব্লগে লেগে থাকো। তো চলো দেখা হচ্ছে একদম ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে। আজকে সকাল থেকেই আকাশের অবস্থা খুব খারাপ, পুরো মেঘলা হয়ে আছে, আর সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এক সপ্তাহ ধরে প্ল্যান ছিল আমি আজকের দিনেই ধান্যকুড়িয়া যাব, আর এখন ওয়েদার দেখে যেতে ইচ্ছাও করছিল না, বাট প্ল্যান ছিল যেহেতু তাই বেরিয়ে পড়লাম। আর সেরকম খুব জোরে বৃষ্টিও হচ্ছে না, আকাশটাই শুধু মেঘলা হয়ে আছে, আর কিছুই না। তোমরা যারা প্রথম আমার ভিডিও দেখছো, এই ভিডিওটা যারা প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই চ্যানেলে আমি মোটর ব্লগিং আর ট্রাভেল ব্লগ এরকম রিলেটেড ভিডিও আমি পোস্ট করি। তো তোমরা যারা ট্রাভেল ব্লগিং বা মোটর ব্লগিং পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। তো এখন আমি এসে পড়েছি দক্ষিণেশ্বর ফ্লাইওভারের কাছে। এখানে সামনে মনে হচ্ছে সিগন্যাল আছে, একটু দাঁড়াতে হবে। তো চলো যেতে যেতে তোমার সাথে আরও কথা হচ্ছে। তো এখন উঠে গেছি আমি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। এখান থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে সিধে গিয়ে আমি যশোর রোডে গিয়ে উঠবো। যশোর রোড ধরে কী করে যাচ্ছি তোমাদেরকে আরও শেয়ার করছি, চলো। ঘর কানা দুই শালি, নিজেই নিজের মালিক, পৌঁছে যাই ঠিক বেঠিক কোন পাড়ায়। ও পথ ঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংমহল সাহারা। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। বলো হাই, বলো বলো হাই। হাই বলে দাও। বাবা বলে দাও, পাপা বলে দাও। তুমি বলো তো পাপা। টাটা বলো, টাটা দেখে টাটা করে দাও তো সবাইকে। টাটা দিয়ে দাও। এই জায়গাটা দাঁড়ালাম, হঠাৎ করে চোখে পড়লো রাস্তার ধারে এই একটা ফুলের নার্সারি, আর দূরে দেখো পুরো একদম সর্ষে ক্ষেত। যতটা দেখা যাচ্ছে পুরোটাই সর্ষে ক্ষেত। ভালো লাগলো তাই একটু দাঁড়িয়ে গেলাম জায়গাটাতে। সামনে গিয়ে দেখাতে পারলে আরও ভালো হতো, কিন্তু এখান দিয়ে তো ঢোকার মতন পজিশন নেই, তাই দূর থেকে দেখাচ্ছি।
যশোর রোড ধরে আমি গেলাম বারাসাত। বারাসাত মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে এগোলে টাকি রোড। টাকি রোডে উঠে দেগঙ্গা হয়ে, বেলাচাপা হয়ে, চন্দ্রকেতুগড় হয়ে আমি রওনা দিলাম ধান্যকুড়িয়ার দিকে। কলকাতা থেকে মাত্র 48 কিলোমিটার দূরেই এই ধান্যকুড়িয়া গ্রামটি অবস্থিত। ট্রেনে যেতে চাইলে তোমাদেরকে সবার প্রথম শিয়ালদহ স্টেশনে যেতে হবে। শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে তোমাদের নামতে হবে মির্জাপুরে। মির্জাপুর স্টেশন থেকে অটো বা টোটো ধরে তোমরা অনায়াসেই পৌঁছে যাবে এই ধান্যকুড়িয়া গ্রামে। ধান্যকুড়িয়া গ্রামে প্রবেশ করার মুহূর্তেই রাস্তার ধারেই তোমাদের চোখে পড়বে গায়েনদের বাগান বাড়ি। এই বাড়িটি ইউরোপীয় স্থাপত্য শৈলীতে তৈরি। তৎকালীন ইংরেজ শাসককে খুশি করতে এই বাড়িটি বানানো হয়েছিল। 225 বছর আগে এই বাড়িটি নির্মাণ করেছিলেন মহেন্দ্রনাথ গায়েন। এই বাগান বাড়িতে প্রবেশের জন্য এখানকার এসডিও অফিস থেকে পারমিশন নিতে হয়। এই বাগান বাড়িটি আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে ছিল। স্বাধীনতার পর সরকারের অধীনে চলে আসে, যা কিছুদিন আগে পর্যন্ত সরকারি আবাসিক মহিলা হোম হিসেবে ব্যবহৃত হতো। গায়েনদের বাগান বাড়ি দেখে আমি পৌঁছে গেলাম সাউদের জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেন পতিতচন্দ্র সাউ। ওনার নামেই এই রাস্তার নামকরণও হয়েছে। বাড়িতে ঢোকার মুখেই চোখে পড়বে এই তুলসী মঞ্চটি। আজ থেকে প্রায় 300 বছর আগে জমিদার পতিতচন্দ্র সাউ এই বাড়িটি নির্মাণ করেছিলেন। বর্তমানে এই বাড়িতে পরিবারের কোনো সদস্য থাকেন না, তবে দুর্গাপুজোর সময় পরিবারের সদস্যরা এই বাড়িতে আসেন। 2020 ও 2021 সালে মহামারীর কারণে দুর্গাপুজো এই বাড়িতে বন্ধ ছিল। এই গ্রামের রাস্তা ধরে এগোলে দেখা যাবে রাজাদের আমলে তৈরি বেশ কিছু মন্দির। তৎকালীন সময়ের জমিদাররা মন্দিরের জন্য আলাদা করে জায়গা কিনতেন। রাজা মহেন্দ্রনাথ গায়েন এই দুর্গা মঞ্চটি নির্মাণ করেছিলেন আজ থেকে প্রায় 300 বছর আগে। কথিত আছে এই দুর্গা মণ্ডপ নির্মাণের পর প্রথমবার এই মন্দিরে নরবলি দেওয়া হয়েছিল। এই মুহূর্তে এখন আমি আছি বল্লভদের রাজবাড়ি। বাড়ির সামনেই আছে বহু অলংকৃত লোহার গেট। এই বাড়ির ছাদে কতগুলি পুতুলাকৃত ভিন্ন মূর্তি বসানো, তাই এই বাড়ি পুতুল বাড়ি নামেও পরিচিত। আসলে এই পুতুলগুলি হল রোমান সেনাপতি ও তার সহযোদ্ধা। এই বাড়ির প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্যামাচরণ বল্লভ মহাশয়। পাটের ব্যবসায় শ্রী শ্যামাচরণ বল্লভ লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন। তিনি ছিলেন ন্যায়বাদী ও দয়ালু মানুষ। একবার দক্ষিণ 24 পরগনায় দুর্ভিক্ষের সময় তিনি নিজের বাড়িতে একটি অন্নশস্ত্র খোলেন। এই বাড়িটি নির্মাণের কারিগর ছিলেন আরবালিয়া গ্রামের গোপালচন্দ্র মিস্ত্রি। এই বাড়িটি 1301 থেকে 1302 বঙ্গাব্দে নির্মিত। সবশেষে বলে রাখি,
এই বাড়িগুলোতে দুর্গাপুজো ছাড়া অন্য সময়ে কিন্তু প্রবেশ নিষেধ। তাই তোমরা যারাই আসো না কেন দুর্গাপুজোর সময় যদি আসো তাহলে তোমরা এই বাড়িগুলোর ভেতরে প্রবেশ করতে পারবে ও ভেতরটা ঘুরে দেখতে পাবে। 2020 ও 2021 সালে এই বাড়িতে শুধুমাত্র ঘট পুজো করা হয় অতিমারির কারণে। সবশেষে আমি পৌঁছে গেলাম গায়েন রাজবাড়ি। এই বাড়িটি নির্মাণ করেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গায়েন। বাড়ির চৌহদ্দির মধ্যে একটি সদৃশ্য মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর নাম নজল মিনার। মিনারের দুটি তলা ইউরোপিয়ান স্থাপত্যে তৈরি এবং তৃতীয় তলাটি ইসলামীয় ধাঁচে নির্মিত। এই বাড়ির একপাশে রয়েছে দুর্গা দালান, যা দুর্গাপুজোর সময় এখানে জাঁকজমক করে দুর্গাপুজো করা হয়। বেরিয়ে গেলাম ধান্যকুড়িয়া থেকে। আর দুঃখের বিষয় হলো সবকটা বাড়ি মানে সবকটা জমিদার বাড়ি আমি ভিজিট করতে পারিনি, কারণ অলরেডি সন্ধে হবার মুখে, তাই জন্য আর দেখতে পাবো না বলে আর তোমাদেরকে দেখাতেও পারবো না বলে যেতে পারলাম না। আর আরেকটা যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে যে সবকটা জমিদার বাড়িতেই তালা ঝোলানো আছে, তাই জন্য ভেতরে ঢুকে তোমাদেরকে আমি দেখাতেও পারলাম না। আর একমাত্র দুর্গাপুজোর সময় তোমরা যদি আসো তাহলে একমাত্র তোমরা জমিদার বাড়িগুলো খোলা পাবে, বাদবাকি সময় কিন্তু এখানে তালা দেওয়া থাকে। ঠিক আছে, তো এবারে আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে একটা লাইক করো। তো বাড়ি যাওয়ার পথে হাইওয়ের পাশে একটা চায়ের দোকান দেখতে পেলাম, দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ এরকম টাইপের পরিবেশ মানে অন্ধকার হয়ে গেছে বলে তোমরা বুঝতে পারছো না। চারিদিকটা পুরো মানে গাছপালাই মোড়া, মাঝখানে একটা চায়ের দোকান। রাত্রিবেলা ঠিক বোঝাতে পারছি না তোমাদেরকে জায়গাটা। এই পেছনে হচ্ছে আমার হাইওয়েটা, আর এখানে দাঁড়িয়ে পড়লাম একটু চা খেতে। পাশেও একটা দোকান ছিল, কিন্তু ওখানে একটু বেশি ভিড় বলে দাঁড়ালাম না, আমার বেশি ভিড়ভাড়টা ভালো লাগে না। একটু ফাঁকায় ফাঁকায় দোকানটা দেখলাম, তাই দাঁড়িয়ে গেলাম। এখানে একটু কফি আর কিছু খেয়ে বেরিয়ে যাব। বুঝতে পারছো চারদিকে শুধু গাছপালা, আর এই পেছনে হচ্ছে হাইওয়ে। এখানে চলে এসছে আমার গরম গরম কফি। এই শীতের রাত আর তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি, এর মধ্যে গরম গরম কফি খাবার আলাদা একটা মজা, তা আবার হাইওয়ের পাশে বসে এইরকম টাইপের একটা পরিবেশের মধ্যে। চলো স্টার্টিংটা কফি দিয়েই করছি। আহা, দারুণ দারুণ করেছে কফিটা। এরপর চাউমিন অর্ডার দিয়েছি, চাউমিনও খাবো, খিদেও পেয়েছে অনেকক্ষণ ধরে। এইখানে চলে এসছে আমার গরম গরম চাউমিন। কফি খাওয়া কমপ্লিট, কফির ঘর খালি, এবার খাবো চাউমিন। আর বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে। এইটুকু বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি মানা যায়। চলো এবারে একটু খাওয়া দাওয়া করে নিই, খুব জোর খিদে পেয়েছে।